আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিরাপদ শিক্ষাঙ্গনের প্রত্যাশায় ছাত্র দলের সমাবেশ, 9 দফা অঙ্গীকার। শহীদদের আবেগে উদ্বেলিত ইশতেহার ঘোষণা, এনসিপির বর্ণিল সমাবেশ। আল আকসায় প্রার্থনা করলেন ইসরায়েলের মন্ত্রী, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে উত্তেজনা। অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ, গাজা যুদ্ধ বন্ধের দাবিতে শান্তির আহ্বান। যুক্তরাজ্যের ই-ভিসা চালু, বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষার্থীদের জন্য সুযোগ। অবশেষে শিরোপা জিতলেন ডি ভিলিয়ার্স, 5 ম্যাচে 3 সেঞ্চুরির ইতিহাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজন করেছে এক মহতী ছাত্র সমাবেশ। রাজধানীর শাহবাগ মোড়ে রোববার 3 আগস্ট এই সমাবেশে সংগঠনটি দেশের শিক্ষাঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান গেস্ট রুম নির্যাতন, গণরুম সংস্কৃতির বিলোপ, নিরাপদ আবাসন ও মাদক মুক্ত ক্যাম্পাসের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ছাত্রদল তাদের 9 দফা প্রতিশ্রুতি তুলে ধরে, যা 2024 সালের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে এক নতুন আলো দেখাবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশে ছাত্রদলকে কেউ রুখে দিতে পারবে না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল তাদের 20 দাঁত উপড়ে ফেলতে পারে। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। এভাবে আমাদের হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে যারা এই জেলায় গণঅভ্যুত্থানের ভঙ্গিত চিত্র এবং অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি উল্লেখ করেন, গত 1.5 দশকে প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হলেও ফ্যাসিবাদী চক্র তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেয়া হবে না। এই সমাবেশ থেকে প্রত্যাশা জাগিয়েছে ছাত্রদল তাদের অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপদ আবাসন ও সংস্কৃতির উন্নয়ন যেন আরো এক ধাপ এগিয়ে যায়। আড়ালে আবডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার এবং গণতন্ত্রের বিপক্ষে। ছোট করে বলি, আজকের ছাত্র দলের এই সমাবেশ প্রমাণ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। হবে? জোরে বলেন, জোরে বলেন। ছাত্র দলকে আস্তে ধীরে যদি মনে করেন তাহলে একটু দেখে যান। আজকে ছাত্র দলে এরশাদের স্বৈরতন্ত্র বিদায় করেছিল। 24-এর গণঅভ্যুত্থান। শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের আবেগঘন ভাষণে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর এক ঐতিহাসিক সমাবেশ। রোববার বিকেল 5:10 রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের সূচনা হয়, যেখানে শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানানো হয়। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এই সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়। শহীদদের স্মৃতি ও দেশের উন্নয়নমূলক লক্ষ্য নিয়ে এই সমাবেশে উপস্থিত জনতা গভীর প্রত্যয় ব্যক্ত করেছেন। তরুণ যুব সমাজ থেকে শুরু করে
রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে গণতন্ত্রের পুনরুদ্ধার ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে একান্ত অঙ্গীকার। সমাবেশে দলের সদস্য সচিব আক্তার হোসেন স্পষ্ট করে বলেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তার ভাষ্য, এই সনদকে আইনি ভিত্তিতে স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, আধুনিক গণতান্ত্রিক ও স্বাধিকার প্রতিষ্ঠায় এই ধারাবাহিক পদক্ষেপ অপরিহার্য। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল করে এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এদিনের মূল বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন, আমরা আবার শহীদ মিনারে দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি। এটি আমাদের দ্বিতীয় গণতান্ত্রিক রাষ্ট্রের 24 দফা ইশতেহার, যা আমাদের ভবিষ্যতের দিশা দেখাবে। তার ভাষায়, এই ইশতেহার দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য একটি নতুন সম্মিলিত পথ প্রদর্শক হবে। বক্তব্যে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না বলেন ডাক্তার তাসনিম জারা। আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে, কিভাবে আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। এনসিপির কর্মীদের চোখ রাঙালে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কথা বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী প্রকাশ্যে প্রার্থনা করে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছেন। রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আল আকসায় প্রবেশ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। যদিও মুসলমানদের জন্য এই পবিত্র স্থানে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ, তবুও এই কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে ইসরায়েল। সৌদি আরব এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। সৌদি আরবের বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। সেখানে একটি ওয়াকফের মাধ্যমে মুসলিমদের জন্য পরিচালনা হয়। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী এই পবিত্র স্থানে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী প্রার্থনা করতে পারবে না, তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গণে যেতে পারে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে লাখো মানুষের জোয়ার দেখা গেল। গাজা উপত্যকায় চলমান ক্রমবর্ধমান মানবিক সংকট ও যুদ্ধের অবসানের জন্য শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে এই বিশাল বিক্ষোভের আয়োজন করে মার্চ ফর হিউম্যানিটি নামের সংগঠন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া এই বিক্ষোভে বিশেষ করে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল হাতে নিয়ে অংশগ্রহণ করেন মানুষ। এই মহাগাঢ় বিক্ষোভে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে সেখানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 60,000। দেশের মানবাধিকার সংস্থাগুলোর মতে খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে মৃত্যুর মুখোমুখি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নিউ সাউথ ওয়েলসের পুলিশ ও রাজ্যের
প্রিমিয়ার প্রথমে এই বৃহৎ মিছিল বন্ধের চেষ্টা করেছিল। নিরাপত্তা ও যানজটের কারণ দেখিয়ে তারা আপত্তি জানায়। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে ঘোষণা করা হয় হারবার ব্রিজে এই মিছিল আয়োজনের অনুমতি দেওয়া হবে। বিশ্বের শিক্ষার্থীদের জন্য এখন নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে। যুক্তরাজ্য ঘোষণা করেছে এক বিশাল পরিবর্তনের, যেখানে কাগজের ভিসার যুগ শেষ হতে চলেছে। বাংলাদেশের মতো প্রান্তিক দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখন থেকে ভিসার জন্য পাসপোর্টে কোনো স্টিকার বা ভিনিয়েট পাবেন না। এই পরিবর্তন শুধু একবিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তির ছোঁয়া নয়, এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে ভিসার পরিচয় থাকবে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে। 15 জুলাই থেকে শুরু হওয়া এই নতুন ব্যবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যখন ভিসা আবেদন করবেন, তখন তাদের পাসপোর্টে কোনো ভিসা স্টিকার বা ভিনিয়েট থাকবে না, বরং সব তথ্য থাকবে এক নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত একটি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় ভিসার তথ্য যাচাই ও হালনাগাদ করা সম্ভব হবে। ফলে পাসপোর্টের পাতায় কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ডিজিটাল ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশের পথ সুগম হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে, যেমন ডিপেন্ডেন্ট বা স্পন্সরকৃত শিক্ষার্থীদের জন্য বা অন্যান্য বিশেষ ক্যাটাগরির আবেদনকারীদের জন্য এখনও পাসপোর্টে ভিসা স্টিকার থাকবে। ভিলিয়ার্স প্রেমীদের জন্য এ বছরটি এক বিশেষ মুহূর্তের। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের শিরোপা চূড়ায় পৌঁছাতে না পারা হৃদয় ভাঙা গল্পের পর অবশেষে নতুন এক অধ্যায় শুরু করেছেন এভি ডি ভিলিয়ার্স। তবে এবার তার সাফল্য শুধু 22 গজের বাইরে। তিনি জিতেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডস টুর্নামেন্টের শিরোপা। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাবেক ক্রিকেটাররা একসঙ্গে লড়াই করেছেন। ফাইনালে যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন্স 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান তোলে, সেখানে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডি ভিলিয়ার্স। 19 বলের ঝোড়ো ইনিংসে তিনি ব্যক্তিগত সেঞ্চুরি করে দলকে শিরোপার দৌড়ে এগিয়ে নিয়ে যান। এই লিগে ডি ভিলিয়ার্স ফাইনাল সহ মোট 3টি ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। এক আসরে সর্বোচ্চ 3টি সেঞ্চুরি, যা এই প্রতিযোগিতার একমাত্র রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে 47 বলে 120 রান করে তিনি দেখিয়েছেন। বয়স কেবল সংখ্যা মাত্র। এদিকে বিশ্ব লিজেন্ডস লিগে আর দেখা যাবে না পাকিস্তানকে। মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত লিজেন্ডস। গ্রুপ পর্বে ম্যাচ বর্জনের পর সেমিফাইনালেও ভারত পাকিস্তান ম্যাচ হওয়ায় খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে সেমিতে না খেলে ফাইনালের টিকিট পায় পাকিস্তান। আর এমন কাণ্ডে সংশ্লিষ্ট দুই দলই সমালোচনার মুখোমুখি হয়। টুর্নামেন্টে এমন পরিস্থিতি হওয়ায় আয়োজকদের নিয়ে সমালোচনা করেছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আয়োজকদের কয়েকটি সিদ্ধান্ত তাদের অংশগ্রহণের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।